এন্ডোস্পোর স্ট্রাকচারে ছিলাম না আমরা? এন্ডোস্পোর জাস্ট টপিকটাকে স্টার্ট করেছিলাম, and endosপোর ক্লিয়ারলি মেনশন করেছিলাম it is a dormant structure, highly resistant structure, highly resistant structure, dormant structure. এন্ডোস্পোর হাইলি রেজিস্ট্যান্ট অ্যান্ড ডরম্যান্ট স্ট্রাকচার অ্যান্ড ক্লিয়ারলি মেনশন করেছিলাম। থার্ড পয়েন্ট অলসো, এন্ডোস্পোর এবল টু সার্ভাইভ হার্শ কন্ডিশন, এক্সট্রিম কন্ডিশন, able to survive on extreme environmental condition, environmental condition. এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনের আন্ডারে কি কি পড়েছিল? এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনের আন্ডারে পড়েছিলাম হচ্ছে নাম্বার 1, আন্ডার সিভিয়ার নিউট্রিশন ডিপ্লিশন, আন্ডার নিউট্রিয়েন্ট depletion they can survive, but normal bacteria, vegetative cell cannot. Number 2, at high temperature, at high temperature spore can survive easily. Number 3, at low pH. Number 4, under heavy UV exposure. Yes, এন্ডোস্পোর ক্যান সার্ভাইভ আন্ডার ইউভি। ঠিক আছে, আমরা ইউভি নরমালি ওয়ার্ক করি, ইউজ করি টু কিল দ্য ব্যাকটেরিয়া। ইভেন তোমরা দেখেছো ল্যামিনার এয়ার ফ্লোতে ইউভি ইউজ করা হয় বিফোর স্টার্টিং এনি এক্সপেরিমেন্ট। 10 মিনিট 15 মিনিটস এর একটা শর্ট ইউভি এক্সপোজার দেওয়া হয়, and that is enough to kill maximum bacteria. That means UV act as sanitization in that lab. So condition, but endospore can survive under the heavy UV. And number 5 also, endospore can survive under toxic agent, under chemical toxic agent. তো এখান থেকে কোশ্চেনটা আমি জেনারেট করে আই থিঙ্ক লাস্ট ক্লাসে ছেড়ে দিয়েছিলাম। হাউ এন্ডোস্পোর অর হোয়াই, দুটো কোশ্চেন, হোয়াই এন্ডোস্পোর are so much resistant, so much resistant. ঠিক আছে, সো এটার জন্য আমাকে যেটা দেখতে হবে এন্ডোস্পোরের আলট্রা স্ট্রাকচার। এন্ডোস্পোরের স্ট্রাকচার যতক্ষণ আমি না দেখছি, তাহলে উই ক্যানট আনসার দিস কোশ্চেন, why endospore is so much resistant to these environmental stresses. ঠিক আছে, তো এটার আনসার খোঁজার জন্য আমাকে যেতে হবে কোথায়? এন্ডোস্পোর স্ট্রাকচার। এন্ডোস্পোর অল টাইম ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে রেগুলার বেসিসে কোশ্চেন সিলেক্ট হয়। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে এন্ডোস্পোর স্ট্রাকচার, দেন আমরা এন্ডোস্পোর স্ট্রাকচারে সাম কেমিক্যাল কম্পোনেন্ট কে খোঁজার চেষ্টা করব যেটা রেজিস্ট্যান্স প্রপার্টি শো করছে। এন্ডোস্পোর স্ট্রাকচার,
It contains 7 layers. Endospore contain many layers under the structure. 7 layers, total 7 layers. Total 7 layers present on endospore. টোটাল 7 লেয়ার্স। কেন ইমাজিন একটা স্মল স্ট্রাকচার, তার মধ্যে যদি আমি আল্ট্রা স্ট্রাকচার দেখি, টোটাল 7টা লেয়ার আউটসাইডে রয়েছে এন্ডোস্পোর স্ট্রাকচারকে, যেটা কভার আপ করে রাখছে, প্রোটেকশন দিচ্ছে। তো টোটাল 7 লেয়ার্স এ কারা আছে একবার চেক করি। আমরা ইনার থেকে আউটারের দিকে যাচ্ছি, ঠিক আছে? একদম ইনার কোর থেকে আমরা আউটারের দিকে যাব এন্ড 7 লেয়ারকে ডাইসেক্ট করতে। First layer inside spore core. Spore core, ঠিক আছে? Spore core covered with inner membrane. Inner membrane. Then spore core, inner membrane. After that, third layer, core wall. Core wall. Number 4, important component cortex. Important component cortex. Number 5. After that, another membranous layer present, which is called outer membrane. Outer membrane. Outer membrane, inner membrane এর মিডিলে আরো দুটো লেয়ার থাকে, লিখে দিয়েছি কোর ওয়াল followed by cortex. After that প্রডিউস করে হচ্ছে আউটসাইড আউটার মেমব্রেনে স্পোর কোট। স্পোর কোট, COAT। এটা হচ্ছে স্পোর কোর, মানে একদম ইনার লেয়ার, ইনসাইড লেয়ার, আর ওটা হচ্ছে স্পোর কোট। And last at the end, 7th layer called exosporium. Exosporium, চেক করে নাও। 7 layers outside the endospore, total 7 layers। স্টার্টিং করেছি আমরা ইনসাইড থেকে, একদম এন্ডে গিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে আউটসাইড লেয়ার অফ দি স্পোর, এন্ডোস্পোর। ঠিক আছে, ডেসক্রিপশনে যাই ওয়ান বাই ওয়ান। স্পোর কোট, নর্মাল সেল স্ট্রাকচার, that contain nucleoid, ribosomes, but এই ধরনের সেল স্ট্রাকচার থাকার পরেও ডিফার কোথায় আছে? কন্টেন ভেরি লো ওয়াটার। কন্টেন ভেরি লো ওয়াটার। নর্মাল ভেজিটেটিভ সেলে যে অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে তার থেকে অনেক 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 কম ওয়াটার প্রেজেন্ট আছে ইনসাইড দি স্পোর কোর। তাহলে অবভিয়াসলি অল ম্যাটেরিয়াল ওখানে ফ্লুইড স্টেটে থাকবে না, ডাইনামিক স্টেটে থাকবে না, সব জেল মতো হয়ে থাকবে, ঠিক আছে? মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, জেল লাইক স্ট্রাকচার। and obviously হয়ে যাবে কি, যেহেতু লো ওয়াটার কন্টেন্ট আছে, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যাবে, ডরম্যান্ট স্ট্রাকচার ক্রিয়েট করবে, and that is why they are survive for the long period without any nutrient or small quantity of nutrients is enough to survive them, whereas vegetative cell needs good amount source of energy, ঠিক আছে? এরা সার্ভাইভ করতে পারবে না স্মল কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্টে। স্পোর ক্যান সার্ভাইভ বিকজ স্পোর আর ডরম্যান্ট ইন নেচার, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ ইন নেচার, অ্যান্ড লো ওয়াটার কন্টেন্ট থাকে। দিস ইজ দ্য স্পোর কোর ডেসক্রিপশন। স্পোর কোরের আউটসাইডে বলেছি ইনার মেমব্রেন থাকে, এটা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেনেরই পার্ট, কভার্ড বাই ইনার মেমব্রেন।
spore core covered by inner membrane. And outside the inner membrane called core wall. Inner membrane covered by core wall. Core wall. ঠিক আছে? And core wall just like bacterial cell wall same structure মানে এখানেও peptidoglycan structure present থাকবে. Also called germ cell wall. Germ cell wall made up of peptidoglycan. And যখন স্পোর জার্মিনেট করে, ইয়েস স্পোর জার্মিনেটও করতে পারে যখন অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট থাকবে, ওয়াটার থাকবে, অ্যান্ড অল থিংস আর কারেক্ট ফর দেয়ার গ্রোথ, তখন স্পোর কিন্তু আবার ভেজিটেটিভ সেলও কনভার্ট হতে পারে। মানে ভেজিটেটিভ সেল স্পোরে কনভার্ট হয়েছিল, স্পোর আবার পার্টিকুলার তোমার এনভায়রনমেন্টে, আইডিয়াল এনভায়রনমেন্টে ইট ক্যান ট্রান্সফর্ম ইনটু দ্য ভেজিটেটিভ সেল। So during vegetative cell conversion from the spore, this core wall convert into cell wall. That procedure is called germination process. During germination, core wall convert into cell wall. ঠিক আছে? Layer number 4, outside the core wall, সবথেকে largest area, that is the cortex area. Fourth layer inside the spore, cortex. Large space occupied. Cortex also made up of peptidoglycan. But the difference is this peptidoglycan and the core wall peptidoglycan is লিঙ্কেজের ইস্যু আছে, মানে লিঙ্কেজের ডিফারেন্স আছে। কর্টেক্স এর পেপটাইডোগ্লাইকানে ক্রস লিঙ্কেজ ভেরি লেস, whereas কোর ওয়াল যেহেতু এটা সেল ওয়ালে কনভার্ট হবে, এর কিন্তু ক্রস কানেকশন যেটা হয়, ক্রস লিঙ্কেজ বেটার। সো কর্টেক্স মেড আপ অফ loosely linked, loosely cross-linked peptidoglycan. আর ক্রস লিঙ্কিং আমি দেখিয়েছি, নতুন করে বলার কিছু নেই। ক্রস লিঙ্কিং হয় যখন পেপটাইডোগ্লাইকানের ন্যামের মধ্যে, ন্যামে যে তোমার টেট্রাপেপটাইড চেইন থাকে, পেন্টাপেপটাইড চেইন থাকে, তখন ওদের মধ্যে যে কানেকশনটা হয় পেপটাইডোগ্লাইকানে, সেটা হচ্ছে ক্রস লিঙ্কিং। এই কর্টেক্স কে কভার করে থাকে আনাদার মেমব্রেন, এটাও মেমব্রেনেরই পার্ট। যখন আমরা স্পোর ফরমেশন দেখাবো তখন বুঝতে পারবে দুটো মেমব্রেন লেয়ার কেন আসছে। সো দিস ইজ কভার্ড বাই আনাদার মেমব্রেন লেয়ার কল আউটার মেমব্রেন। Cortex covered by another membrane layer. And outside the membrane presents spore coat, which is completely signature for spore structure. ঠিক আছে? তো complex structure spore coat. Maximize protein দিয়ে তৈরি হয় spore coat, composed of 70 different types of protein. 70 different types of protein.
Highly cross-linked proteins are and make it spore coat cross-linking হাই থাকার জন্য make this structure endospore structure impermeable near to impermeable মানে কোনো কিছুকে ঢুকতে দেয় না ঠিক আছে make endospore nearly impermeable তুমি এখানে কোশ্চেন করবে স্যার নিয়ারলি যদি ইম্পারমিয়েবল হয় তাহলে তো স্যার নিউট্রিয়েন্ট মলিকিউলও ঢুকবে না ইয়েস ঢুকবে না ও তো ঢুকতে দিচ্ছে না দ্যাটস ওয়াই মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেটে আছে বা গ্রোথের অ্যামাউন্ট খুবই কম মেটাবলিক অ্যাক্টিভনেস এদের ভেরি ভেরি লেস ডিউ টু প্রেজেন্স অফ স্পোর কোট আউটসাইড দি আউটার মেমব্রেন তো নট অনলি দ্য নিউট্রিয়েন্ট মলিকিউল ওর মেন টার্গেট হচ্ছে নিউট্রিয়েন্ট মলিকিউলকে ঢুকতে না দেওয়া মেন টার্গেট হচ্ছে আদার কোনো টক্সিন মলিকিউল হিট তোমার অ্যাসিডিক মলিকিউল কোনো কিছুকেই ও ঢুকতে দেবে না তো পেনিট্রেট করার এবিলিটিকে লেস করিয়ে দেয় this pore coat due to the highly cross-linked protein structure made up of 70 different types of protein it is specially signature for spore only ঠিক আছে তো ভেজিটেটিভ সেলে এই ধরনের প্রোটিন থাকে না এটা শুধু স্পোরের টাইমেই তৈরি হয় যখন এন্ডোস্পোর ফর্ম করে last structure outside loose structure exosporium outermost layer and made up of glycoprotein glycoprotein structure draw করব এন্ডোস্পোর 7 লেয়ার স্ট্রাকচার দেখাবো ডায়াগ্রামেটিক্যালি এত অবধি ক্লিয়ার কিনা একটু আনসার করবে বোঝা যাচ্ছে তো হ্যাঁ স্যার তো স্ট্রাকচার দেখবো ডায়াগ্রাম 7 layer structure of endoscope সেম আমরা ইনসাইড থেকে আউটসাইড স্ট্রাকচার ড্র করব এন্ড ওটাই বেস্ট ফার্স্টে ছিল হচ্ছে স্পোর কোর স্পোর কোরের সারাউন্ডে থাকে হচ্ছে ইনার মেমব্রেন ইনার মেমব্রেনের সারাউন্ডে থাকে আগে আউটার মেমব্রেনটা ড্র করে নিই তারপরে বাকি দুটো লেয়ার ড্র করে নেবো সুবিধা হবে ইনার মেমব্রেন এন্ড আরো একটা মেমব্রেনাস লেয়ার থাকে আউটার মেমব্রেন inner membrane outer membrane এর মিডলে থাকে two layers one is called core wall and other is called cortex ঠিক আছে and outer membrane এর বাইরে তৈরি হবে
spore coat, highly resistant impermeable structure made up of protein. And at the end present থাকে exosporium, loose glycoprotein structure. Total 7 layers of endospore. Point out start করি exosporium, গ্রিনটা হচ্ছে স্পোর কোট, ব্লু দুটো আছে, একটা হচ্ছে ইনার একটা আউটার, দিস ইজ আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আউটার এন্ড ইনারে দুটো লেয়ার থাকবে, রেড ওয়ান কোর ওয়াল and black one cortex. একদম ইনসাইডে থাকবে স্পোর কোট। টোটাল 7 লেয়ার্স, চেক করুন। তো আমরা কোশ্চেন রিগার্ডিং স্ট্রাকচারে গেছিলাম, why this structure is so much resistant, ঠিক আছে, এই কোশ্চেনটা আনসার খোঁজার জন্য আমরা স্ট্রাকচার ভালো করে চেক করে নিলাম। এন্ড স্ট্রাকচার থেকে এটা বেশি ক্লিয়ার, আমরা এখন বুঝতে পারছি দুটো জায়গা রেজিস্ট্যান্স প্রপার্টি দিচ্ছে, ঠিক আছে। একটা তো স্পোর কোট অবভিয়াসলি ইম্পর্টেন্স রোল প্লে করছে, আর একটা হচ্ছে এই স্পোর কোর, মানে যেটা ইনসাইড একদম ইনার মোস্ট লেয়ার, যেখানে নিউক্লিয়েড আছে, রাইবোজোম আছে, বাট অল আর ইন দা জেল ফরমেশন, ওয়াটার ইজ ভেরি লো। সো দুটো জায়গা আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স দিচ্ছে, হাইলি রেজিস্ট্যান্স প্রপার্টি অ্যালাউ করছে, বাকিগুলো রেজিস্ট্যান্স প্রপার্টিও দেয়, বাট আমি যদি হাইলি রেজিস্ট্যান্স প্রপার্টি এনশিওর করতে চাই, that give the two layers, one is spore coat and other is spore core, ঠিক আছে। চলো দেখবো রেজিস্ট্যান্স মেকানিজম ফর এন্ডোস্পোর। ডায়াগ্রাম হয়ে গেছে, মুছে দেবো, ওয়াইপ অফ করব, ডায়াগ্রাম হয়েছে। Yes, sir. Yes, sir. Resistance mechanism of endospore. Number one, resistance mechanism showed by spore coat. Why? Because spore coat is highly impermeable structure. Highly impermeable structure made up of cross-linked protein. ঠিক আছে, and that is why spore coat give resistance to the heat, হিট থেকে দিতে পারে, কেমিক্যাল টক্সিন থেকেও দিতে পারে, কেমিক্যালস and toxins, because they are highly resistant, and spore coat এর জন্যই মেনলি
নর্মাল যে স্টেনিং এজেন্ট গুলো আমরা ইউজ করি ভেজিটেটিভ সেলে, that stain the outer surface of the bacterial cell, it cannot stain inside because of this pore coat presence, stain molecule করে ঢুকতেই পারে না। এর জন্য হচ্ছে এন্ডোস্পোরের স্টেনিংটা ডিফারেন্ট প্রসিজারে হয়। তো যেটা আমরা স্টেনিং চ্যাপ্টারে দেখে নেবো যে তোমার স্পোরের স্টেনিং এর মেকানিজম কি, আর কিভাবে আমরা এটাকে এনশিওর করব এন্ডোস্পোরকে স্টেনিং করব। তো একটু ডিফারেন্ট প্রসেস থাকবে। তো ফার্স্ট অফ অল রেজিস্ট্যান্স মেকানিজম স্পোর কোটের জন্য আসছে, এন্ড দ্য সেকেন্ড স্পোর কোর ইম্পর্টেন্ট রোল প্লে করছে রেজিস্ট্যান্স মেকানিজম স্পোর কোর, ঠিক আছে। এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া কোশ্চেন তোলার জন্য স্পোর কোরের অ্যাক্টিভিটি। ফার্স্ট অফ অল স্পোর কোরে লো ওয়াটার কন্টেন্ট বিগ ইম্প্যাক্ট ফেলে, লো ওয়াটার কন্টেন্ট। Low water content, it cause immobilization of protein, immobilization of proteins and enzyme. To prevent denaturation, to prevent denaturation, that means এরা জেল ফর্মে ইন্ট্রোডিউস করে প্রোটিন এনজাইম এক্সেট্রা গুলোকে ডিন্যাচুরেট থেকে প্রোটেকশন দিচ্ছে, প্রিভেন্ট করছে দিস লো ওয়াটার কন্টেন্ট ইনসাইড দি স্পোর কোর। ফার্স্ট বিগ ইম্প্যাক্ট। সেকেন্ড, আবারও বলছি ইম্পর্টেন্ট জায়গা, বারবার এই জায়গা কম্পোনেন্ট থেকে কোশ্চেন তোলে। নাম্বার 2 কোশ্চেনের এরিয়া। Number 2, high amount of calcium and dipicolinic acid, signature molecule for endospore, dipicolinic acid, dipicolinic acid, LINIC, এটাকে ডাইপিকোলিনেটও বলে, অ্যাসিডটাকে তুলে দিলে এট ফর্মে নিয়ে আসলে ডাইপিকোলিনেট। সো এই দুটো মলিকিউল হাই কনসেন্ট্রেশনে স্টোর করে রাখে এন্ডোস্পোর। কি কি মলিকিউল? ক্যালসিয়াম আর হচ্ছে ডাইপিকোলিনেট, ডাইপিকোলিনিক অ্যাসিড অর ডাইপিকোলিনেট। সিগনেচার কম্পোনেন্ট ফর এন্ডোস্পোর ডাইপিকোলিনেট। এটা নরমাল ভেজিটেটিভ সেলে তৈরি হয় না, এগুলো হচ্ছে অনলি এন্ডোস্পোরের টাইমে তৈরি হয়। তো হাই অ্যামাউন্ট থাকলে কি হবে? ফার্স্ট অফ অল দে আর ফর্ম কমপ্লেক্স, they form complex. Calcium and dipicolinic acid formed complex to make, শর্টে লিখছি CADPA, ডাইপিকোলিনিক অ্যাসিডকে ডিপিএ বলে শর্টে, ক্যালসিয়াম তো সিএ জানো, তো CADPA কমপ্লেক্স তৈরি করে। ফুল ফর্মটা হচ্ছে ক্যালসিয়াম ডাইপিকোলিনিক অ্যাসিড অর ক্যালসিয়াম ডাইপিকোলিনেট কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। এই CADPA কমপ্লেক্স থেকে বারবার কোশ্চেন তোলে, এর রোলটা কি? CADPA হচ্ছে মেন জায়গা। CADPA অনেক কিছু করতে পারে, প্রিভেন্ট করতে পারে ডিএনএ denaturation, DNA degradation by binding with the DNA, by insert into the DNA and maintain stability, by insert into DNA and maintain stability. তো CADPA কমপ্লেক্স কি করে? CADPA কমপ্লেক্স ডিএনএ ইনসার্ট, ডিএনএ এর মধ্যে ঢোকে, ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচারে বেস পেয়ারের মধ্যে ঢুকে যায় এন্ড ডিএনএ কে স্টেবল করে দেয়। তো ডিএনএ ডিন্যাচুর হয় না কুইকলি, ডিগ্রেডেশন হয় না হাই হিটে এন্ড আদার তোমার কেমিক্যালস এক্সেট্রা।
নাম্বার 2, CADP আর কি করতে পারে? CADPA bind sea water, নরমালি ওয়াটার কম ছিল and make it আরো less and dehydrate it and confer resistance against heat. Confer resistance against heat. So two particular important role played by calcium dipicolinate, which is store high concentration in the spore core during the spore formation. The calcium and dipicolinate form complex to form CADPA. CADPA দুটো effective role আছে, ডিএনএ কে সার্ভাইভ করানো, ডিএনএ কে বাঁচানো ডিগ্রেডেশনের থেকে। আর নাম্বার 2 হচ্ছে তোমার এই ওয়াটার গুলোকে আরো বাইন্ড করে যায় এরা, and বাইন্ড করে রেজিস্ট্যান্স দেয় হিটের এগেনস্টে। তার মানে হিট সার্ভাইভালের জন্য ক্যালসিয়াম ডাইপিকোলিনিক অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যদি কোশ্চেন করে হোয়াই এন্ডোস্পোর স্ট্রাকচার আর সো মাচ হিট রেজিস্ট্যান্স, তাহলে অবভিয়াসলি আমরা এই পয়েন্টটা নেব, স্পোর কোটের পয়েন্টও থাকবে, এই পয়েন্টটাও থাকবে। লো ওয়াটার কন্টেন্ট কোনো সিগনিফিকেন্ট রোল নেই হিটের এগেনস্টে কাজ করানোর জন্য, ঠিক আছে। লো ওয়াটার কন্টেন্ট হচ্ছে আদার জায়গায় কাজ করছে, এটা প্রোটিন এনজাইমের ডিন্যাচুরেশন তুলতে পারি আমরা, ইয়েস তুলতে পারি, বাট মেন জায়গা হচ্ছে ক্যালসিয়াম ডাইপিকোলিনিক অ্যাসিডের রোল বলবো আর স্পোর কোটের রোল বলবো। লো ওয়াটার কন্টেন্ট আমরা রাখতে পারি, ঠিক আছে। নাম্বার 3, স্পোর কোরের কম্পোনেন্ট যেটা ইম্পর্টেন্টলি রোল প্লে করে, এটাও কোশ্চেনের জায়গা, এসএএসপি। এসএএসপির ফুল ফর্ম স্মল অ্যাসিড সলিউবল ডিএনএ বাইন্ডিং প্রোটিন। DNA binding proteins, SASPs. Third important component is present in the spore core, small acid soluble DNA binding proteins. ওয়ার্ড থেকেই ক্লিয়ার, এটা ডিএনএ তে বাইন্ড করবে, তার মানে এ যেটা কনফার করবে দ্যাট ইজ নট দ্য হিট রেজিস্ট্যান্স, ইট কনফার ইউভি রেজিস্ট্যান্স। তো যখন কোশ্চেন দেবে সেরকম রিগার্ডিং আনসার করবে, ঠিক আছে। যদি বলে ওয়াই ইউভি সো মাচ ইউভি রেজিস্ট্যান্স, তাহলে আমরা এসএএসপি রোল তুলতে কিন্তু ভুলবো না, তার সাথে স্পোর কোড তো থাকছে, ও ঢুকতে দেয় না, ইমপারমিয়েবল করে রাখে ইভেন ইউভি কেও, বাট স্টিল ঢুকে যায় ইউভি যেহেতু রেডিয়েশন। এন্ড এসএএসপি রোল আমরা সেকেন্ডে ইম্পর্টেন্টলি লিখবো। এসএএসপি কি করে দেখি মেকানিজম। এসএএসপি alter the DNA form, alter the DNA from bDNA to aDNA। আমি জানি এত অবধি তোমরা যা ডিএনএ স্ট্রাকচার পড়েছো সেখানে এ বি জেড, জানি না পড়েছো কিনা 11-12 লেভেলে, কোনো আইডিয়া নেই আমার, বাট এই এরপরে যখন বায়োকেমিস্ট্রি পড়তে যাবে তখন তো ক্লিয়ারলি দেখতে পাবে যে ডিএনএ 3টে ফর্ম থাকে সেপারেটলি, এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, ঠিক আছে। যেটা ওয়াটসন ক্রিকের স্ট্রাকচার, ওয়াটসন ক্রিকের মডেল, ডিএনএ মডেল, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ মডেল, এটা কিন্তু বি ডিএনএ মডেল দিয়েছিল, মানে ওয়াটসন ক্রিক বি ডিএনএ মডেলকে ডেসক্রাইব করেছিল, ঠিক আছে। বাট এছাড়াও আরো দুটো ডিএনএ এর ফরম্যাট থাকে, একটা হচ্ছে এ ডিএনএ, একটা হচ্ছে জেড ডিএনএ। এবার এসএএসপি বি ডিএনএ কে এ ডিএনএ তে কনভার্ট করে দেয়। এ ডিএনএ সিগনিফিকেন্সটা কি, এ ডিএনএ এর মধ্যে ইউভি ঢুকতে পারে না, ঠিক আছে। whereas বি ডিএনএ এর মধ্যে ইউভি ইজিলি এন্টার করে এন্ড ইউভি ঢুকে থাইমিন ডাইমার করে ডিএনএ টার 12টা বাজিয়ে দেয়, ঠিক আছে। বাট এ ডিএনএ ইজ নরমালি ইনহেরেন্টলি তোমার ইম্পারমিয়েবল টু দি ইউভি। তার মানে এসএসপি কি করছে, বি ডিএনএ কে এ ডিএনএ কনভার্ট করে দিচ্ছে আর ইউভি ঢুকতে পারছে না। তো এ ডিএনএ ইম্পর্টেন্স হচ্ছে লেস সাসেপ্টেবল টু ইউভি ড্যামেজ,
less susceptible to UV damage compared to B. B easily damage হয়ে যায় UV তে, but A DNA cannot. So that's why endospore can tolerate high UV resistance. বলো এত অব্দি ক্লিয়ার কিনা? রেজিস্ট্যান্স মেকানিজম থেকে জায়গায় জায়গায় কোশ্চেন তোলে, পার্টে পার্টে কোশ্চেন তোলে, বা পুরোটাই তুলে দিতে পারে কোশ্চেন। ঠিক আছে, যখন যেভাবে কোশ্চেন দেবে সেভাবে আনসার লিখবে। যদি বলে হাই হিট রেজিস্ট্যান্স তাহলে আনসার ডিফারেন্ট হবে, ইউভি রেজিস্ট্যান্স হলে আনসার ডিফার করবে। অনেক সময় রোল চায়, রোল অফ ক্যালসিয়াম ডিপিএ, তাহলে তো কোশ্চেন পেয়েই যাচ্ছে আনসার। রোল চায় এসএসপি, আনসার পেয়ে যাচ্ছে। এত অব্দি ক্লিয়ার কিনা বলবে? স্যার হুম। বলছি সিএডিপি এর ওই সেকেন্ড পয়েন্টটা, মানে এই দুটো পয়েন্টে যদি আরেকবার একটু বলেন। ওর রোলটা। সিএডিপিএ, ওকে, সিএডিপিএ ডিএনএ এর মধ্যে বাইন্ড করে যায়, ডিএনএ স্ট্রাকচারের মধ্যে সিএডিপিএ ঢুকে যায়। এই তো ডিএনএ স্ট্রাকচার, তো এর মধ্যে বেস পেয়ারিং থাকে, এর মাঝে মাঝে বেস পেয়ারের মাঝে মাঝে ঢুকে যায় হচ্ছে সিএডিপিএ, আর ডিএনএটাকে ডাবল হেলিকাল ফর্মে স্টেবল রাখে। এটা হচ্ছে ফার্স্ট। তার মানে স্টেবল রাখলে ডিএনএ ডিগ্রেডেশন হবে না হিট দিয়ে। তো হিট দিয়ে তোমার যদি রেজিস্ট্যান্স প্রপার্টি শো করে সেটা সিএডিপিএ, ডিএনএ ডিগ্রেডেশন করতে দেয়। নর্মালি হাই হিট কি করবে, ডিএনএ কে ডিগ্রেড করে দেবে, বাট এই এন্টার করে গিয়ে ডিএনএ টাকে ডিগ্রেড করতে দিচ্ছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, সিএডিপিএ আনাদার ওয়েতে কাজ করছে, ওয়াটারের সাথে বাইন্ড করে যায়, মানে সিএডিপিএ ওয়াটারের সাথে বাইন্ড করার এবিলিটি আছে। তাহলে নর্মালি তো লিখেছিলাম আমরা ডিহাইড্রেট কন্ডিশনে থাকে স্পোর কোড, আরো জিনিসটাকে ডিহাইড্রেট বানিয়ে দিচ্ছে। এবার যে কোনো ডিহাইড্রেট সাবস্টেন্স হিট রেজিস্ট্যান্স শো করে, যে কোনো ডিহাইড্রেট সাবস্টেন্স। এটা আমরা যখন ইয়েতেও পড়বো, তোমার ওটা কি বলে মাইক্রোবিয়াল কন্ট্রোলে, তখন আমরা বলবো যে ময়েস্ট হিট, ময়েস্ট মানে হচ্ছে যেখানে একটু ওয়াটার কন্টেন্ট আছে, ইজ ভেরি লিদাল কম্পেয়ার টু দি ড্রাই হিট। মানে ড্রাই, যেখানে ওয়াটার কন্টেন্ট কম, ময়েশ্চার নেই, সেই হিটটা খুব ভালো এফেক্টিভ নয়। ময়েস্ট হিট বেটার এফেক্টিভ। ঠিক আছে, তো ওয়াটার যদি থাকে তাহলে হিট তোমার ডিন্যাচুর করতে হেল্প করে দেয়, বাট ওয়াটারকে রিমুভ করে দিচ্ছে, ওয়াটার লেস হয়ে যাচ্ছে স্ট্রাকচার, দ্যাট মিনস ডিন্যাচুরেশন পয়েন্টটা কমে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ফাংশন সিএটিপিএস। হ্যাঁ স্যার, এবার বুঝেছি। রেজিস্ট্যান্স মেকানিজম ডান। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার দেখলাম, এন্ড স্ট্রাকচার ওরিয়েন্টেড রেজিস্ট্যান্স মেকানিজম দেখলাম। এবার দেখবো হচ্ছে সেল কিভাবে স্পোরে কনভার্ট হয়, মানে ভেজিটেটিভ সেল টু স্পোর কনভার্সন, দ্যাট প্রসেস ইজ কল্ড স্পোরুলেশন প্রসেস। তো আমরা যাব স্পোরুলেশন প্রসেস। একটা সেল এন্ডোস্পোর কিভাবে তৈরি করছে। সব সেল কিন্তু পারে না, সব ব্যাকটেরিয়াল সেলের কিন্তু ক্যাপাসিটি নেই এন্ডোস্পোর তৈরি করার। পার্টিকুলার কিছু ব্যাকটেরিয়া এন্ডোস্পোর তৈরি করে, আর দে আর কল এন্ডোস্পোর ফর্মার। Sporulation process or endospore formation steps. কখন স্পোরুলেশন প্রসেস ইনডিউস হবে অলরেডি বলে দিয়েছি, নিউট্রিয়েন্ট এক্সস্ট, হাই টেম্পারেচার, লো পিএইচ, কেমিক্যালের প্রেজেন্স, টক্সিক কেমিক্যালের প্রেজেন্স এক্সেট্রা টাইমে ও এন্ডোস্পোর তৈরি করতে যাবে। তার মানে ভেজিটেটিভ সেল এখানে এন্ডোস্পোরে কনভার্ট হবে, ভেজিটেটিভ সেল এন্ডোস্পোর তৈরি করবে। Produce endospore, that process sporulation. এবার কেন আমরা এন্ডো ওয়ার্ডটা ইউজ করছি, why we call endo here, endo because the spore that is generated, spore that is synthesized or generated inside the body,
দ্যাটস ওয়াই ইট ইজ কল এন্ডোস্পোর। ঠিক আছে। আহ, একটা আরেকটা টার্ম হয় সেটা হচ্ছে এক্সোস্পোর। এক্সোস্পোর কিন্তু আউটসাইড সারফেস থেকে স্পোর তৈরি হয়, সেটার জন্য এক্সো বলি। এটা এন্ডো কেন বলছি, বিকজ এটা ইনসাইড অফ দি ভেজিটেটিভ সেলে তৈরি হয়। স্ট্রাকচারও দেখবো ইনসাইড থেকেই তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এটা কল এন্ডো। টোটাল 7 স্টেজ, এখানেও 7 স্টেজ। ওখানে 7 লেয়ার দেখেছিলাম, এখানে 7 স্টেজ ফর এন্ডোস্পোর ফর্মেশন। স্টেজ 1, 2, স্টেজ 1 হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্ট ডিএনএ থেকেই তৈরি হয়, তার মানে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হওয়ার আগে ডিএনএ টা ডুপ্লিকেট করবে, মানে রেপ্লিকেট করবে, আর একটা ডিএনএ কে ও পাঠিয়ে দেবে একটু সামনের দিকে। ঠিক আছে, মানে অনেকটা যেমন ওই বাডিং হয় না, ওরকম লাইক দ্যাট একটা আউটগ্রোথ মতো হবে, মানে গ্রোথ বলবো না, ডিএনএ টাকে একটু সামনের দিকে অ্যাক্সিয়ালে ঠেলে দিচ্ছে। ঠিক আছে, তো অ্যাক্সিয়ালে ঠেলে দিলে তখন স্ট্রাকচারটা তৈরি হয় হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। DNA replicate and extend into axial filament. Axial filament হওয়ার পর সেকেন্ড টাস্ক বা স্টেজ নাম্বার 2, সেপ্টাম ফর্মেশন। সেপ্টাম ফর্মেশন নরমালি হয় হচ্ছে সেল ডিভিশনের আগে, বাট এখানে প্রিম্যাচিওর সেপ্টাম তৈরি হচ্ছে, সেল ডিভিশন তো করবে না, বাট সেলের ইনসাইডে স্পোর তৈরি করার জন্য সেপ্টাম ফর্মেশন হয় মেমব্রেনে। সেপ্টাম ফর্মেশন and 4 spore development. 4 স্পোর মানে হচ্ছে ওই সামনের দিকে এক্সটেন্ডেড এক্সিয়াল ফিলামেন্টের এরিয়াতে একটা স্পোর তৈরি হওয়ার জায়গা করেছে, দ্যাটস ওয়াই 4 স্পোর বলে। তো স্পোর ফর্ম, সেপ্টাম ফর্ম নিয়ার ওয়ান পোল, পোলের সাইডে, নিয়ার ওয়ান পোল, that's why this is called 4 spore. Septum formation occur near one pole and separate 4 spore. Separate 4 spore from vegetative cell, from mother cell. ঠিক আছে, তো 4 spore get one copy of DNA and mother cell get one copy. Before replication occur, that means one DNA converting to two DNA, two DNA এর মধ্যে একটা DNA ঢুকবে 4 spore, one DNA enter into the mother cell. 4 spore get one copy, mother cell get one copy. লাস্টে দেখবে মাদার সেলের ডিএনএ টা এক্সিস্ট থাকছে না, ওটা ডিগ্রেড করে গেছে, অনলি 4 স্পোরের ডিএনএ টাই সার্ভাইভ করবে। স্টেজ নাম্বার 3, এনগালফমেন্ট অফ 4 স্পোর। এনগালফমেন্ট অফ ফোর স্পোর। এনগালফমেন্ট মানে নরমালি যেমন ম্যাক্রোফেজ এনগালফ করে কোনো ফরেন এজেন্টকে, লাইক দ্যাট এখানেও তোমার এনগালফ হচ্ছে। ঠিক আছে, এই এনগালফমেন্ট ক্রিয়েটেড সেকেন্ড মেমব্রেনাস লেয়ার। আমরা দেখেছি না ইনার লেয়ার আর আউটার মেমব্রেন লেয়ার থাকে, সো ইনার মেমব্রেন তো অলওয়েজ তৈরি হয়ে গেছে 4 স্পোরের টাইমে, এনগালফমেন্ট করলো, সেকেন্ড লেয়ার প্রডিউস হবে।
Here, mother cell engulf four spore. Mother cell engulf four spore. And second membranous layer form. Second membrane layer form. তো এখানেই নেমিং হয়ে যায় ইনার এন্ড আউটার। ফার্স্ট লেয়ারটা হচ্ছে ইনার মেমব্রেন and after engulfing the next layer is called membranous layer, outer membrane. Then cortex is formed. আমরা দেখিয়েছিলাম স্ট্রাকচার বিটুইন ইনার এন্ড আউটারে কর্টেক্স তৈরি হয়। কর্টেক্স formed. Between two membrane layer. Cortex layers generate by peptidoglycan production. কারণ আমরা বলেছিলাম কর্টেক্স আলটিমেটলি মেড আপ অফ পেপটাইডোগ্লাইকান বাট লুজ ক্রস লিঙ্ক পেপটাইডোগ্লাইকান। After cortex formation, outside the outer membrane, spore coat, which is very important, এন্ডোস্পোর স্ট্রাকচারের জন্য ইম্পারমিয়েবল প্রডিউস করছে কোট সিনথেসাইজ। তার মানে এখানে প্রোটিন গুলো বাইন্ড করবে, কোট প্রোটিন তৈরি হবে, স্পোর কোট প্রডিউস করবে। স্পোর কোট সিনথেসাইজ অ্যারাউন্ড কর্টেক্স। That time, during coat synthesis, DPA also synthesize and calcium also. Ca2 plus synthesize তো হয় না, incorporation হয়। এবার বুঝতে পারছো তো কেন ঢুকছে, CADPA কমপ্লেক্সটা তৈরি হবে কি করে, এখানেই তৈরি করে দিচ্ছে কোট। ডিউরিং কোট সিনথেসাইজ টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আদার তৈরি produced, one is DPA, other is calcium incorporation, মানে রেডি করছে স্পোর কোর কে প্রডিউস করার জন্য, মানে স্পোর কোর কে ইনকর্পোরেট করবে এরা দুজন। নাম্বার 6, কমপ্লিশন অফ কোট সিনথেসিস, এটা করতে টাইম নেয়। কমপ্লিশন অফ কোট সিনথেসিস, এটা ডেসক্রিপশন কিছু বলার নেই। আফটার দ্যাট লাইসিস, lysis of sporangium and endospore liberated. Endospore liberated. তুমি বলবে স্যার এন্ডোস্পোর তো বাইরে বেরিয়েই গেল, ভেজিটেটিভ সেল ব্রেকডাউন হয়ে গেল, স্পোর বাইরে বেরিয়ে গেল, এটাকে আমি এক্সোস্পোর কেন বলছি না? এই জায়গায় কনফিউশনটা তৈরি হয়। এক্সোস্পোর কেন বলছি না, তার রিজনই হচ্ছে এটা প্রডিউস হয় endogenously inside the vegetative cell. That's why this is endospore. Outside surface থেকে তৈরি হলে we can call it as a exospore, but this is not. This is endospore, but after breakdown the sporangium, endospore বেরিয়ে আসে। So that is not exospore, it is endospore. তো জেনারেশনের পয়েন্ট থেকে আমরা নেমিংটা দিয়েছি, কোথায় জেনারেট করছে, ইনসাইড, এন্ডোজেনাসলি অর এক্সোজেনাসলি। বলো, ডায়াগ্রাম দেখাই, শুধু পয়েন্ট লিখে গেছি, স্টেজ গুলোকে ডায়াগ্রামেটিক্যালি দেখাই, দেখাতে হবে কি হবে না? দেখাবো? Yes, sir. এরা মাইকটাকে অফ করে নিয়ে বসে থাকে। যদি বলো দেখাতে তাহলে দেখাবো, নাহলে দেখাবো না।
cell wall, blue cell membrane, inside nuclear. স্টেজ ওয়ান, কি বলেছিলাম স্টেজ ওয়ানে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হবে, আর অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হতে গেলে ডিএনএ কে ডুপ্লিকেট মানে রেপ্লিকেট করতে হবে। তো রেপ্লিকেট করিয়ে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করো। এই যে একটা এক্সটেন্ডেড পার্ট তৈরি হয়েছে ডিএনএ, অ্যাজ ওয়েল অ্যাজ সেপ্টাম ফর্মেশন স্টার্ট হচ্ছে, মানে ফোর স্পোর জেনারেট করার জন্য রেডি। স্টেজ টু, স্টেজ টু তে আমরা বলেছিলাম ইনওয়ার্ড সেপ্টাম ফর্মেশন and four spore generated। দেখো দুটো সেলে দুটো পার্টে ভেঙে গেছে, একটাকে বলবো মাদার সেল আর একটাকে বলবো ফোর স্পোর। দুজনে এক একটা করে কপি পাবে, তার মানে একটা কপি যে ঠেলে দিয়েছিল না এটা ঢুকে গেল, আর এক কপি এখানে পড়ে আছে। ফোর স্পোর জেনারেশন ডান, ফলোড বাই স্টেজ থ্রি তে বলা ছিল এনগালফ করবে, এ আবার একে এনগালফ করে নেবে, and that's created second layer। দেখো এর নাম হচ্ছে মাদার সেল আর এর নাম হচ্ছে এখন ফোর স্পোর। In stage 3, mother cell engulfing the four spore, stage 3। তাহলে দেখো টু লেয়ার্স ক্রিয়েট করছে কিনা। এই যে ঢোকার চেষ্টা করছে, ওকে কন্টিনিউ এনগালফ করার চেষ্টা করছে। and during that time এর এনগালফমেন্ট এর টাইমে ডিএনএ টা ব্রেকডাউন করে যায়, ঠিক আছে, আর কোনো থাকে না, মাদার সেলের কোনো আর ডিএনএ থাকে না, মাদার সেলের ডিএনএ ব্রেকডাউন করে যায়, না মানে এনগালফ হবে না, ঠিক আছে। সো এনগালফিং হচ্ছে মাদার সেল ডিএনএ ব্রোকেন ডাউন। স্টেজ নাম্বার 4, engulf completed, cortex formation চালু। এই যে দুটো লেয়ার তৈরি হয়েছে, একটা হচ্ছে আউটার একটা হচ্ছে ইনার, তার সাথে কর্টেক্স ফর্মেশন চালু হয়েছে। সরি এটা স্টেজ 4, 5 এ ঢুকবো। কর্টেক্স ফর্মেশন হচ্ছে স্টেজ 4, স্টেজ 5 হচ্ছে কি বলেছিলাম, প্রোটিন কোড ফর্ম হবে।
প্রোটিন কোটে কি কালার দিয়েছিলাম অরিজিনালি আঁকার সময় আমার মনে নেই, বাট আমি এখানে রেড কালার দিলাম। প্রোটিন কোট ফর্ম হচ্ছে স্টেজ 5। স্টেজ 6, ম্যাচুরেশন অফ এন্ডোস্পোর, মানে কোট ফর্মেশন কমপ্লিটেড, এক্সোস্পোরিয়াম তৈরি হবে, সব লেয়ার গুলো তৈরি হয়ে যাবে আউটসাইড। এক্সোস্পোরিয়াম, রেড কালারের স্পোর কোট, রেডি and ready to liberate. Stage number 7. এক্সোস্পোরিয়াম, এটা সেলটাকে বাস্ট করিয়েছে, লাইস করিয়েছে, লাইস করে বেরিয়ে গেছে। আউটার, ইনার, কর্টেক্স, স্পোর কোট। স্টেজ নাম্বার 7। স্পোরুলেশন সাইকেল কমপ্লিট। ডায়াগ্রামেটিক্যালি স্পোরুলেশন প্রসেস ক্লিয়ার কিনা বলবে। ঠিক আছে, তাহলে স্পোরুলেশন কমপ্লিট হলো, মানে ভেজিটেটিভ সেল স্পোরে কনভার্ট হলো ডিউরিং হার্শ কন্ডিশন। এবার যদি আবার আইডিয়াল কন্ডিশনে রিভার্ট করে, তখন কি স্পোর ভেজিটেটিভ সেলে, মানে এই স্পোরটা আবার এই সেলে কি কনভার্ট করতে পারবে? ইয়েস, করতে পারবে, আমরা বলে রেখেছি। and that process is called activation process or vegetative cell conversion. Spore to vegetative cell conversion. এটা এত কমপ্লিকেটেড নয়, এর 7 স্টেজ লাগবে না, এর 3 স্টেজেই হয়ে যায়। Need 3 stage. First of all, activation. ডরম্যান্ট স্টেটটাকে অ্যাক্টিভেট হতে হবে। জার্মিনেশন, হ্যাঁ এই প্রসেসটাকে জার্মিনেশন বলে। জার্মিনেশন টার্মটা ভুলে যাচ্ছিলাম, ওটা যেমন হচ্ছে স্পোরুলেশন, এটাকে বলে জার্মিনেশন। আর থার্ড হচ্ছে আউটগ্রোথ। অ্যাক্টিভেশনের জন্য একটা সেন্সিং মেকানিজম কাজ করে, সেন্সিং মেকানিজমের জন্য রিসেপ্টর থাকে। অ্যাক্টিভেশন কেন হবে, কেন স্পোর থেকে ভেজিটেটিভ সেল কনভার্ট হবে? বিকজ এখন আইডিয়াল এনভায়রনমেন্ট চলে এসেছে। এবার আইডিয়াল এনভায়রনমেন্টকে সেন্স করতে হবে, সেন্স করার জন্য ট্রিগার্ড বাই প্রোটিন জার্মিনেন্ট রিসেপ্টর। প্রোটিন জার্মিনেন্ট রিসেপ্টর। তাহলে রিসেপ্টর থাকে এরকম, প্রোটিন জার্মিনেন্ট রিসেপ্টর বলে, যেখানে অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, সুগার এক্সেট্রা বাইন্ড করতে পারে। তার মানে এখানে বাইন্ড করছে, মানে স্পোর সেন্স পাচ্ছে যে আউটসাইড এনভায়রনমেন্ট ইজ আইডিয়াল ফর গ্রোথ। ঠিক আছে, যখনই বাইন্ড করা শুরু হবে,
দ্যাট মিনস ও আস্তে আস্তে কনভার্ট করার চেষ্টা করবে স্পোর থেকে ভেজিটেটিভ সেলে। সো এই রিসেপ্টর গুলো কি করে, ডিটেক্ট করে, ইট ডিটেক্ট সুগার প্রেজেন্স, অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্স, ঠিক আছে, এগুলো ডিটেক্ট করে। আর ডিটেক্ট করার পর যদি সাফিসিয়েন্ট পেয়ে যায়, দ্যাট মিনস ব্রেকডাউন করবে পেপটাইডোগ্লাইকান ইন কর্টেক্স, সিগন্যাল দেবে ব্রেকডাউন কর্টেক্স পেপটাইডোগ্লাইকান। বলেছিলাম লুজ স্ট্রাকচার, ওটা ব্রেক করে যায় আগে। আর কর্টেক্স পেপটাইডোগ্লাইকানের বাইরে ছিল হচ্ছে তোমার স্পোর কোড। যখন পেপটাইডোগ্লাইকান কর্টেক্স ভাঙবে তার সাথে স্পোর কোডটাও ডিসইন্টিগ্রেট করে যায়, ঠিক আছে। এন্ড ওয়াটার এবার ঢোকা শুরু করে যায়, ওয়াটার আপটেক স্টার্ট। ওয়াটার আপটেক যখন স্পোর করে ঢোকা শুরু হলো, আগে ব্যারিয়ার কে ছিল, কর্টেক্স এর বাইরে স্পোর কোড, এখন স্পোর কোড ব্রেক করে গেছে, ওয়াটার ঢোকা শুরু হয়ে গেছে, ওয়াটার আপটেক, এনজাইমস অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হয়ে গেল। and synthesize variety of molecule যেগুলো need for vegetative cell production. আচ্ছা, এটা অ্যাক্টিভেশন হচ্ছে ফার্স্ট স্টেপটা, জাস্ট শুধু এইটা, বাকিগুলো হচ্ছে সব জার্মিনেশন, ঠিক আছে, আমি একসাথে করে দিলাম। এই পার্টটা পুরোটাই জার্মিনেশন। এন্ড থার্ড হচ্ছে আউটগ্রোথ, মানে ভেরিয়াস মলিকিউল তৈরি হয়েছে, ওয়াটার ঢোকা স্টার্ট হয়েছে, এনজাইম অ্যাক্টিভেট হয়ে গেছে, অল থিংস আর রেডি টু গ্রোথ। ওয়াটার আপটেক কন্টিনিউ, সেল সোয়েল, synthesize new RNA, protein and DNA. RNA, protein, DNA, all things production start. ঠিক আছে? And vegetative cell conversion progress. This unit, যেটা সব থেকে বলেছিলাম হিউজ সাইজের ইউনিট, ব্যাকটেরিয়াল মরফোলজি, কমপ্লিট with the endospoর structure. তো নেক্সট ক্লাসে আমরা স্টেনিং আছে বোধহয়, না মাইক্রোস্কোপি আছে আগে, যে কোনো একটা আগে আছে, মাইক্রোস্কোপি বোধহয়, তো মাইক্রোস্কোপি যা থাকবে আগে সেটাই ধরবো, ঠিক আছে। আর নেক্সট ক্লাসটা হচ্ছে সরস্বতী পুজোর দিন পড়েছে, ওই ক্লাসটা অফ থাকবে। যদি অল্টারনেটিভ ডেট দিই সেটা আমি গ্রুপে বলে দেবো, কারণ অলরেডি একটা ক্লাস মিস হয়ে গেছে আমার। তো ফ্রাইডে ক্লাসটা তো নর্মালি অফ থাকবে যেহেতু সরস্বতী পুজো পড়ছে। ওই ক্লাসের অল্টারনেটিভ ডেট দেবো, সবাই যদি এগ্রি থাকো ওই ক্লাসটা হবে, আদারওয়াইজ তারপর থেকে নর্মাল ক্লাস যা আছে তাই। স্যার বলছি যে এই চ্যাপ্টারটা মানে এই ইউনিটটা থেকে তাও কত মার্কসের কোশ্চেন আসে? এই এই ইউনিটেই সব থেকে বেশি মার্কসের কোশ্চেন আসবে। যদি তুমি 50 মার্কসের কোশ্চেন, তো তোমাদের তো 50 মার্কসের কোশ্চেন হয়, ধরে নাও 10 মার্কসের মতো তো আসা উচিত ফ্রম দিস মরফোলজি, 10, 10 to 10 প্লাস ধরে নাও। আচ্ছা, ঠিক আছে, চলো এন্ড করলাম।